প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের বিষয়বস্তু হলো বাংলা ভাষার শব্দভাণ্ডার। বাংলা ভাষার শব্দভাণ্ডার। তোমরা জানো যে দেশের শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ, সে দেশের ভাষাও তত বেশি সমৃদ্ধ। বাংলা ভাষার আনুমানিক বয়স প্রায় 1000 বছর। কেন এ কথাটা বলছি? দেখো, বাংলা ভাষার প্রামাণিক যে গ্রন্থ আমরা যদি বলি, তাহলে সেটা কি? চর্যা চর্য বিনিশ্চয়, এটা হলো প্রথম গ্রন্থ। যদিও লিপি আকারে এটা পাওয়া গেছে, পাণ্ডুলিপি আকারে পাওয়া গেছে। এবং সেটা কোন সময়ের লেখা? চর্যাপদগুলি কোন সময়ের লেখা? বলা হয় খ্রিস্টীয় নবম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে এগুলি লেখা হয়েছে। তাহলে যদি বলি যে 900 খ্রিস্টাব্দ নাগাদ বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, তাহলে এখন 2020 সাল, অর্থাৎ 1120 বছর। তাই বলা হচ্ছে যে বাংলা ভাষার বয়স কম বেশি 1000 বছর। এই 1000 বছরে বাংলা ভাষার শব্দভাণ্ডারে বহু বিদেশি ভাষা প্রবেশ করেছে। তার কারণ বিভিন্ন সময়ে আমাদের দেশে এবং আমাদের এই বাংলায় বহু বিদেশি জাতির পদার্পণ ঘটেছে। আর বিদেশি জাতির পদার্পণ ঘটার সঙ্গে সঙ্গে কি হয়? তাদের ভাষাও কিন্তু আমাদের ভাষার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নানা স্তর অতিক্রম করে আধুনিক বাংলা ভাষায় আজকে আমরা এসেছি। ফলে সংস্কৃত ভাষা থেকে অবিকৃত এবং বিকৃতভাবে বহু শব্দ আমাদের বাংলা ভাষায়ও রয়ে গেছে। আলোচনার সুবিধার্থে আমরা বাংলা ভাষার শব্দভাণ্ডারকে 3টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করতে পারি। কি কি? মৌলিক বা সংস্কৃত শব্দ, দেশি শব্দ এবং আগন্তুক শব্দ। তাহলে প্রথমেই আমরা বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কটি শ্রেণীতে ভাগ করছি? 3টি শ্রেণীতে। কি কি? মৌলিক বা সংস্কৃত মূল। মৌলিক বা সংস্কৃত মূল। সংস্কৃত মূল মানে কি? সংস্কৃত যার মূল, অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলি এসেছে। তাহলে মৌলিক বা সংস্কৃত মূল শব্দ, দেশি শব্দ এবং আগন্তুক শব্দ। তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে মৌলিক বা সংস্কৃত মূল শব্দ কি। তাহলে দেখো, মৌলিক বা সংস্কৃত মূল শব্দ কি সেটা তোমরা শুনে নাও। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ বৈদিক এবং সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় আগত শব্দগুলিকে বলা হয় বাংলা শব্দভাণ্ডারের মৌলিক বা সংস্কৃত মূল শব্দ। সংস্কৃত মূল সব কথাটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, যার মূল হচ্ছে সংস্কৃতে রয়েছে। তাহলে কি বললাম? মৌলিক শব্দ কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ বৈদিক ও সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় আগত, বাংলা শব্দভাণ্ডারে আগত শব্দগুলিকেই বলা হয় মৌলিক বা সংস্কৃত মূল শব্দ। আবার দেখো, এই মৌলিক বা সংস্কৃত মূল এই যে শব্দ, এগুলোকেও আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। মৌলিক বা সংস্কৃত মূল শব্দকেও 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি? তৎসম শব্দ, তদ্ভব শব্দ এবং অর্ধ তৎসম শব্দ। তাহলে মৌলিক
বা সংস্কৃত মূল শব্দগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা গেল? 3টি শ্রেণীতে। কি কি? এক হলো তৎসম শব্দ, দ্বিতীয় তদ্ভব শব্দ এবং তৃতীয় অর্ধ তৎসম শব্দ। তাহলে আমাদের প্রথমেই আলোচনা করতে হবে কি? তৎসম শব্দ। দেখো, তৎসম কথাটার মধ্যে থেকে আমরা কি পাই? তৎ মানে হচ্ছে তার, সম কথার অর্থ হচ্ছে সমান। তাহলে তৎসম অর্থাৎ তার সমান। এখানে তাহলে তোমাকে জানতে হবে তার বলতে কাকে বলা হচ্ছে। এখানে তার বলতে হচ্ছে সংস্কৃত শব্দ। তাহলে তার সমান কথাটা তাহলে কি দাঁড়ালো? সংস্কৃতের সমান। অর্থাৎ কথাটার মধ্যেই কিন্তু উত্তরটা রয়েছে, সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃতে যা ছিল এখানেও তাই রয়েছে। তাহলে এবার তৎসম শব্দ কাকে বলে আমরা জেনে নিতে পারি। কিরকম হবে সংজ্ঞাটা? যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে তাদেরকেই বলা হয় তৎসম শব্দ। কোনো রকম পরিবর্তন ছাড়াই, এটা সংক্ষেপে কি বলতে পারি সুন্দরভাবে? অবিকৃতভাবে। তাহলে কি হলো? যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে তাদেরকে বলা হচ্ছে তৎসম শব্দ। মনে রাখবে, আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা ব্যবহার করি। সাধু ভাষার প্রায় 44-45% শব্দই কিন্তু তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের বৈশিষ্ট্যটা কি হলো? একটা, যে তারা অবিকৃতভাবে সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকেই বাংলা শব্দ ভাণ্ডারে এসে গেছে। এটা গেল তৎসম শব্দ। এবার কয়েকটা উদাহরণ আমাদের মনে রাখতে হবে। হাতের সামনে বহু উদাহরণ কিন্তু তৎসম শব্দে আছে। আকাশ, সূর্য, নক্ষত্র, হস্ত, মস্তক, কর্ণ, নয়ন, বৃক্ষ, লতা, উৎসব, গৃহ, কৃষ্ণ, পিতা, প্রচুর শব্দ রয়েছে আমরা যা বাংলা ভাষায় ব্যবহার করি, বাংলা শব্দ ভাণ্ডারে ব্যবহার করি, সেগুলো কিন্তু তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃততেও এই শব্দগুলি এই রকমভাবেই ব্যবহৃত হয়। আবার উদাহরণগুলো একটু বলি। অনেক উদাহরণ আছে, তার মধ্যে কয়েকটি: আকাশ, সূর্য, নক্ষত্র, হস্ত, মস্তক, কর্ণ, নয়ন, চরণ, বৃক্ষ, লতা, উৎসব, গৃহ, কৃষ্ণ, অন্ন, পিতা ইত্যাদি, রজনী, নিশা, প্রচুর শব্দ কিন্তু সংস্কৃত শব্দে যা আছে, শব্দ ভাণ্ডারে যেভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলা শব্দ ভাণ্ডারে অবিকৃতভাবে সেভাবেই ব্যবহৃত হচ্ছে। এগুলো হচ্ছে তৎসম শব্দ। তোমরা কিন্তু এই তৎসম শব্দগুলো একটু অনুশীলন করবে, কারণ দেখো এর তো কোনো সূত্র নেই। তোমাদের পড়ে পড়ে কিন্তু বুঝে নিতে হবে যে কোনগুলি তৎসম শব্দ। এবার তাহলে আমরা আসি তদ্ভব শব্দ। আবার তদ্ভব কথাটা কি করে আসছে? কথাটা ভাঙলে কি করে হয়? তদ, তদ মানে হচ্ছে তার, ঠিক আছে? তদ কথাটার অর্থ হচ্ছে তার। ভব মানে হচ্ছে উদ্ভব, অর্থাৎ তদ্ভব কি হলো? তার থেকে উদ্ভব, তার মানে তার থেকে সৃষ্টি। আবার তাহলে বলি, তাহলে এই তারটাকে, এই তারটা হচ্ছে সংস্কৃত, তার মানে সংস্কৃত থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে তদ্ভব শব্দ কিন্তু সৃষ্টিটা হচ্ছে কোথা থেকে? সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে। তাহলে এবার এখানে একটু জিনিস তোমাদের জেনে নিতে হবে যে কিছু কিছু শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃত, মাঝখানে কিন্তু প্রাকৃত একটা স্তর আছে। তোমরা যদি শব্দের বিশ্লেষণ জানো, শব্দের উৎস,
বা ইতিহাসটা জানো, তাহলে দেখবে ওই প্রাচীন ভারতীয় আর্য ভাষা সেখান থেকে বহুদিন পরে কিন্তু একটা স্তরে আসছে মধ্য ভারতীয় আর্য ভাষা, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃত স্তর, সংস্কৃত, কথ্য সংস্কৃত, প্রাকৃত স্তর, প্রাকৃতের পরে হচ্ছে প্রাকৃতের আবার কতগুলো অপভ্রংশ আছে। আমরা পূর্ব ভারতীয় প্রাকৃত, প্রাকৃতের অনেকগুলো স্তর, পশ্চিম ভারতীয় প্রাকৃত, পূর্ব ভারতীয় প্রাকৃত, এইরকম, অর্থাৎ মাগধী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত। আমরা যে প্রাকৃতের মধ্যে আমাদের বাংলা ভাষা এসেছে সেটা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত, অর্থাৎ মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃতের পরে খ্রিস্টীয় 7ম 8ম শতকে হচ্ছে মাগধী অপভ্রংশ, খ্রিস্টীয় 2য় শতকে হচ্ছে মাগধী প্রাকৃত, ঠিক আছে। তারপরে হচ্ছে মাগধী অপভ্রংশ অবহট্ট। এরপরে 9ম 10ম শতকে আমাদের আসছে আধুনিক ভাষা মাগধী অপভ্রংশ থেকে, যেটা হচ্ছে বাংলা, উড়িয়া, মৈথিলি, মগহী, এই ভাষাগুলো, অসমিয়া, এইরকম ভাষাগুলি আসছে। তাহলে ওই যে মাঝখানে একটা কিন্তু স্তর রয়ে গেছে মাগধী, মানে প্রাকৃত স্তর। আমাদের বাংলা ভাষাটা এসছে মাগধী প্রাকৃত থেকে। তাই বলছে সংস্কৃত থেকে প্রাকৃতের স্তরে কিছুটা পরিবর্তিত হয়ে তারপরে বাংলা ভাষায় এসেছে। এই শব্দগুলো হচ্ছে তোমার তদ্ভব শব্দ। তাহলে কি হলো, কিছু কিছু শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে, প্রাকৃত পয়রফলাকার কয়েরি ত, প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে, তাদেরকেই বলা হয় তদ্ভব শব্দ। তাহলে সংজ্ঞাটা আর একটু সহজ করে বলি, যে সকল শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। আবার বলি, যে সকল শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দের বৈশিষ্ট্যটা কি? তদ্ভব অর্থাৎ সেই সংস্কৃত থেকেই সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত কি, তারা প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। এটা হচ্ছে তদ্ভব শব্দ। ভাষাতাত্ত্বিকদের মতে আধুনিক বাংলা ভাষায় আমরা যে সকল শব্দ ব্যবহার করি তার প্রায় 60% শব্দ তদ্ভব শব্দ। আমরা যে শব্দগুলো ব্যবহার করি তার অধিকাংশ শব্দই কিন্তু তদ্ভব শব্দ, অর্থাৎ তার মূলটা ছিল সংস্কৃতে কিন্তু পরিবর্তিত হয়েছে প্রাকৃত স্তরে, তারপরে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে। এরকম কয়েকটি শব্দের উদাহরণ তোমরা জেনে রাখো। যেমন ধরো কৃষ্ণ, সংস্কৃতের শব্দ বা তৎসম শব্দ। প্রাকৃত স্তরে সেই শব্দটা হলো কণ্হ, ক দন্তন্বয় হসন্ত হ, কণ্হ। এরপরে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে আবার সেটা কানু বা কানাই। তাহলে কৃষ্ণ, কণ্হ, কানু বা কানাই। কানু বলেও আমরা চিনি, কানাই বলেও আমরা জানি। ওই কণ্হ শব্দটা কিন্তু প্রাকৃত স্তরের শব্দ। চন্দ্র, চন্দ্র তৎসম শব্দ বা সংস্কৃতের শব্দ। আমরা বলি চাঁদ, এটা হচ্ছে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ চাঁদ, কিন্তু মাঝখানে চন্দ, চ নয় দয়, চন্দ, এই একটা স্তরে কিন্তু পরিবর্তিত হয়েছে, এটা হচ্ছে প্রাকৃত স্তরে, এটা হয়েছিল চন্দ। যেমন ধরো ধর্ম থেকে ধম্ম, অশোকের ধম্ম, আমরা বলি অশোকের ধম্ম, ধময়ময় ধম্ম, তার থেকে হচ্ছে ধাম, ধাম শব্দটার এখন অর্থ কিন্তু স্থান, তাই তো। তাহলে ধর্ম, ধম্ম, ধাম। যেমন ধরো হস্ত, এখন হাত,
হস্তটা হচ্ছে তৎসম শব্দ। আমাদের এখন আমরা সেটাকে কি ব্যবহার করি? হাত বলি। তাহলে হস্ত থেকে হাত, মাঝখানে একটা স্তর, প্রাকৃত স্তর, এটা হচ্ছিল হথ, হথ হয় বা হথ হয় বা হথ। কাষ্ঠ তৎসম শব্দ, এখন আমরা সেটাকে বলি কাঠ, অর্থাৎ তদ্ভব শব্দে কাঠ, মাঝখানে কণ্ঠ। তাহলে এইরকম কি বললাম? কৃষ্ণ, কণ্হ, কানাই। চন্দ্র, চন্দ, চাঁদ। ধর্ম, ধম্ম, ধাম। কাষ্ঠ, কণ্ঠ, কাঠ। এরকম প্রচুর শব্দ কিন্তু আমাদের সংস্কৃত থেকে, তৎসম শব্দ থেকে, এই সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে, মাঝখানে পরিবর্তনের পরে আমাদের বাংলা ভাষায় এসেছে। এরকম কয়েকটা উদাহরণ বলি, যেমন ধরো ভক্ত থেকে ভাত, অদ্য থেকে আজ, আদিত্য থেকে আইজ, ঠিক আছে? মস্তক থেকে মাথা, মাঝখানে মথ, ঠিক আছে? দন্ত থেকে দাঁত। এইরকম বহু পরিবর্তন, বহু শব্দ কিন্তু আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে, যেগুলো তদ্ভব শব্দ। তাহলে এবার আজকে এই পরিসরের মধ্যে কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে বাংলা ভাষার আনুমানিক বয়স কত, অর্থাৎ কোন সময় বাংলা ভাষাটা, আধুনিক বাংলা ভাষা যাকে বলি, সৃষ্টি হয়েছে। বাংলা শব্দ ভাণ্ডারকে কত রকমভাবে ভাগ করা যায় এবং কি কি। তারপরে আমরা বললাম যে মৌলিক শব্দ কাকে বলা হয়, তৎসম শব্দ কাকে বলা হয়, তদ্ভব শব্দ বলতে কি বুঝি, এবং এইগুলোর উদাহরণগুলো আমরা আজকে আলোচনা করলাম। তাহলে ছাত্ররা, আজকের আলোচনার মধ্য থেকে যে 2-3টি প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু লিপিবদ্ধ করো। ধীরে ধীরে আমি বলছি, তোমরা সেগুলো তুলে নাও, টুকে নাও। প্রথমত, বাংলা ভাষার আনুমানিক বয়স কত? বাংলা ভাষার আনুমানিক বয়স কত? নেক্সট, বাংলা শব্দভাণ্ডারকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? বাংলা শব্দভাণ্ডারকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? নেক্সট, অর্থাৎ তৃতীয়, মৌলিক শব্দ বলতে কি বোঝো? মৌলিক শব্দ বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে, মৌলিক শব্দগুলিকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? মৌলিক শব্দগুলিকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? নেক্সট হচ্ছে, তৎসম শব্দের আক্ষরিক অর্থ কি? তৎসম শব্দের আক্ষরিক অর্থ কি? নেক্সট হচ্ছে, তৎসম শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। তৎসম শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। নেক্সট হচ্ছে, তদ্ভব শব্দের আক্ষরিক অর্থ কি? তদ্ভব শব্দের আক্ষরিক অর্থ কি? নেক্সট হচ্ছে, তদ্ভব শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। তদ্ভব শব্দ কাকে বলে? 2টি উদাহরণ দাও। তাহলে ছাত্র বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছিলাম বাংলা শব্দভাণ্ডার নিয়ে, এবং বাংলা শব্দভাণ্ডারের আলোচনার আজকে প্রথম পর্ব। বাংলা শব্দভাণ্ডার আলোচনার আজকে প্রথম পর্ব। এই প্রথম পর্বের আলোচনা আজকে তাহলে এখানেই শেষ হলো।